Hello everyone, Assalamu alaikum. Welcome again to Fatullah Pilot Online School. I am Moshumi Afrin, Assistant English Teacher, Fatullah Pilot High School. আজ আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। আশা করি আমার ক্লাস 9 এর সকল ছাত্রছাত্রীরা ভালো এবং সুস্থ আছো। Today I am going to take your class from your English for Today book on Unit 6, Lesson 4 about India. The name of our today's lesson is India, Unity in Diversity. Please open page number 84. India, Unity in Diversity. India is our closest neighbor. ভারত হচ্ছে আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী. It is the largest among South Asian countries. দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় দেশ. In fact, India is the 7th largest country in the world with an area of 3,287,590 square kilometers. এর উপরেও বলা যায় যে ভারত হচ্ছে পৃথিবীর দেশগুলোর মধ্যে সপ্তম বৃহত্তম দেশ, যার আয়তন 32,87,590 বর্গ কিলোমিটার. India is bounded by the Indian Ocean on the south, the Arabian Sea on the west, the Bay of Bengal on the east. ইন্ডিয়ার সীমানার কথা এখন বর্ণনা করা শুরু করেছে। প্রথমে বর্ণনা করছে জলসীমার কথা। প্রথমে তারা কি বলছে যে ইন্ডিয়ার দক্ষিণ দিকে রয়েছে ভারত মহাসাগর, এর পশ্চিম দিকে রয়েছে আরব সাগর এবং এর পূর্ব দিকে রয়েছে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর। ইট ইজ বর্ডার্ড বাই পাকিস্তান টু দ্য ওয়েস্ট, এর পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান, চায়না, নেপাল, ভুটান টু দ্য নর্থ, উত্তরে আছে চায়না, নেপাল এবং ভুটান, এন্ড বাংলাদেশ এন্ড মায়ানমার টু দ্য ইস্ট, পূর্বে আছে বাংলাদেশ এবং মায়ানমার। চলো আমরা ইন্ডিয়ার ম্যাপটা দেখি। ইন্ডিয়ার ম্যাপটা দেখলে আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সবাই নিশ্চয়ই ম্যাপে দেখতে পাচ্ছ ভারতের দক্ষিণ দিকে দেখা যাচ্ছে ভারত মহাসাগর, ভারতের পশ্চিমে রয়েছে আরব সাগর এবং পাকিস্তান, ভারতের উত্তরে আমরা দেখতে পাচ্ছি চীন, নেপাল এবং ভুটান। এবার ভারতের পূর্ব দিকে তাকাই। ভারতের পূর্বে আমরা দেখতে পাচ্ছি মায়ানমার আছে, বাংলাদেশ আছে, আর সেই সাথে আছে বঙ্গোপসাগর। এর পরের অংশে চলে যাই। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড মোস্ট পপুলাস কান্ট্রি আফটার চায়না। চীনের পরে ভারত হচ্ছে পৃথিবীর দ্বিতীয় জনসংখ্যা বহুল দেশ, অর্থাৎ চীনের যত জনসংখ্যা এর পরের জনসংখ্যার অবস্থানটাই দখল করেছে ভারত। ইটস পপুলেশন ইজ অ্যারাউন্ড 1.5 বিলিয়ন, এর জনসংখ্যা প্রায় 1.5 বিলিয়নের কাছাকাছি। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। এখন এখানে একটা ইনফরমেশন তোমাদের দিতে চাই। নিউ দিল্লি বিকেম দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া অন 13 ফেব্রুয়ারি 1931, মানে 1931 সালে নিউ দিল্লি ভারতের রাজধানী হয়। অ্যান্ড অ্যাবাউট 13 মিলিয়ন পিপল লিভ ইন দ্য সিটি, এবং প্রায় 13 মিলিয়ন লোক এই শহরটাতে বসবাস করে। ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন, ভারত হচ্ছে প্রাচীন সভ্যতার লীলাভূমি। The social, economic and cultural diversity of this vast country is the result of invasions by different races in the process of history. ইনভেশন বলতে বোঝাচ্ছে আক্রমণ বা বাইরের আক্রমণ। তো ওখানে আরো বলতে চাচ্ছে দিস ভাস্ট কান্ট্রি, মানে এই বিশাল দেশটির সামাজিক, অর্থনৈতিক এন্ড কালচারাল ডাইভার্সিটি অর্থাৎ সাংস্কৃতিক বৈচিত্র্য মূলত ঘটেছিল ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন জাতির আক্রমণের ফলে, অর্থাৎ ডিফারেন্ট রেসেস যখন এই ভারতে ইনভেশনের জন্য এসেছিল অর্থাৎ আক্রমণ করে এসেছিল, তাদের কালচার, তাদের ইকোনমিক প্যাটার্ন, তাদের সোশ্যাল প্যাটার্ন এগুলা গ্রহণ করে বর্তমান ভারত গঠিত হয়েছে। ইন্ডিয়ান হিস্ট্রি বিগিনস উইথ দ্য বার্থ অফ ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, আরো বলতে চাচ্ছে ভারতের ইতিহাসটা মূলত শুরু হয়েছে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতার জন্ম থেকে, অ্যান্ড দ্য কামিং অফ আরিয়ান্স এবং আর্যদের আগমন থেকে। তোমরা সিন্ধু সভ্যতার কথা শুনে থাকবে। ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে আরিয়ান কালচার ফ্লারিশড ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। যখন আর্যরা ভারতের এই অংশে আসে তখন পুরো ভারত জুড়ে আর্যদের সংস্কৃতি বিকাশ লাভ করে বা বিকশিত হয়। আসলে আমরা ছবিতে দেখি, তোমরা নিশ্চয়ই জানো যে সিন্ধু সভ্যতার 2টি শহর আবিষ্কৃত হয়েছিল, একটা হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারো। আমরা ছবিতে মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি। এখন আমরা এই ছবিটাতে আর্য সভ্যতার একজন মানুষের আবক্ষ মূর্তি দেখতে পাচ্ছি এবং সেই সাথে আর্যদের লিখন পদ্ধতির কিছু চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এর পরের অংশে চলে যাই।
The 5th century saw the unification of India under Ashoka. পঞ্চম শতাব্দীতে ভারত একত্রিত হয়েছিল মৌর্য সম্রাট অশোকের নেতৃত্বে। এখন ছবিতে আমরা যে ভদ্রলোকের ছবিটা দেখতে পাচ্ছি ইনি ছিলেন মৌর্য সম্রাট অশোক। And it is in his time that Buddhism spread in many parts of Asia. এবং এটা তারই সময় ছিল যখন ভারতে অধিকাংশ এলাকায় বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে বা বৌদ্ধ ধর্মের অনুসারী মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। In the 8th century, Islam came to India for the first time, and by the 11th century, it had firmly established itself. এরপরে বলছে অষ্টম শতাব্দীতে ভারতে ইসলাম ধর্ম আসে এবং সময়ের সাথে সাথে দেখা যায় যে একাদশ শতাব্দীতে এই ইসলাম ধর্মটা ভারতে প্রতিষ্ঠা লাভ করে। In 1206 অর্থাৎ 1206 সালে কুতুবউদ্দিন আইবেক ফাউন্ডেড দ্য দিল্লি সালতানাত। কুতুবউদ্দিন আইবেকের নাম তোমরা শুনে থাকবে। দেখো এই ভদ্রলোকের ছবি আমরা এখন যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন কুতুবউদ্দিন আইবেক। এই ভদ্রলোক দিল্লির সালতানাতকে প্রতিষ্ঠা করেছিলেন। This was finally succeeded by Mughal Empire in 1526. এই কুতুবউদ্দিন আইবেকের প্রতিষ্ঠিত করা দিল্লির সালতানাত 1526 সালে মুঘলদের দখলে চলে যায়, অর্থাৎ মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। Under which India once again achieved a large measure of political unity. এই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার পরে ভারত অনেকটা সময় ধরে অনেক বৃহৎ আকারে একটা রাজনৈতিক একতাবদ্ধতার শিকার হয়, অর্থাৎ রাজনৈতিকভাবে পুরো ভারতকে একতাবদ্ধ করেছিল এই মুঘল সাম্রাজ্য। It was in the 17th century that the Europeans came to India. এটা ছিল সপ্তদশ শতাব্দী যখন ইউরোপিয়ানরা ভারতে এসেছিল। This coincided with the disintegration of the Mughal Empire. কোইন্সিডেড মানে হচ্ছে কাকতালীয়ভাবে মিলে যাওয়া এবং ডিসইন্টিগ্রেশন মানে বিভাজন বা বিভক্তি। বলতে চাচ্ছে যে মুঘল সাম্রাজ্যের বিভক্তির সাথে ইউরোপিয়ানদের এই আশাটা কাকতালীয়ভাবে মিলে যায়। Paving the way for supremacy of the English, the French, the Dutch, the Portuguese, who were vying with each other to gain control of India. Paving the way বলতে বোঝাচ্ছে পথকে সুগম করা, আর সুপ্রিমেসি মানে হচ্ছে আধিপত্য বিস্তার করা। আর এছাড়া ভাইং এর মিনিং বলবো আমরা এখানে যে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি ইংরেজ, ফ্রেঞ্চ, ডাচ এবং পর্তুগিজরা ভারতে নিজেদের আধিপত্য বিস্তারের পথকে সুগম করার জন্য পরস্পরের সাথে এক ধরনের আধিপত্য বিস্তারের লড়াইয়ে লিপ্ত ছিল। দ্য ইংলিশ ইমার্জড অ্যাজ দ্য ভিক্টরস। শেষ পর্যন্ত দেখা গেল ইংরেজরাই বিজয়ী হলো। In 1774, Warren Hastings was appointed the first Governor General of India by the East India Company. ইংরেজরা জয়ী হওয়ার পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতীয় উপমহাদেশে তাদের আধিপত্য বিস্তার শুরু করে, তারা ব্যবসা বাণিজ্য শুরু করে এবং একসময় যখন তারা ভারতের রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয় তখন তারা ওয়ারেন হেস্টিংসকে এই ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ দান করে। ছবিতে আমরা এখন ওয়ারেন হেস্টিংসকে দেখতে পাচ্ছি। In 1876, Queen Victoria was given the title Empress of India by the British Parliament and India came under the British rule. পরবর্তীতে 1876 সালে কুইন ভিক্টোরিয়া মানে রানী ভিক্টোরিয়া ভারতের রানী হিসাবে খ্যাতি লাভ করেন, অর্থাৎ ইমপ্রেস অফ ইন্ডিয়া ঘোষণা করা হয়, তাকে ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয় এবং তার অধীনে সমগ্র ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ রুলের আন্ডারে আসে, অর্থাৎ ব্রিটিশদের ক্ষমতার মধ্যে চলে আসে। The British ruled India for nearly 200 years. ব্রিটিশরা অর্থাৎ ইংরেজরা ভারতকে শাসন করেছিল প্রায় 200 বছর। This period was marked by India's struggle for independence. এই সময়কালটিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের কাল হিসেবে তুলে ধরা যায়। Through a series of heroic and patriotic movements. Heroic মানে বীরোচিত এবং patriotic movement মানে হচ্ছে দেশের জন্য ভালোবাসাপূর্ণ সংগ্রাম।
টু রিস্টোর ফ্রিডম, স্বাধীনতাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, রিস্টোর মানে পুনঃপ্রতিষ্ঠিত করা, ইন্ডিয়া গট ইট ইন্ডিপেন্ডেন্স ইন 1947, অর্থাৎ অনেক বিরচিত দেশপ্রেমিকের সংগ্রামের মধ্য দিয়ে ইন্ডিয়া বা ভারত 1947 সালে তার স্বাধীনতা অর্জন করে। The culture of India is one of the oldest and the most unique in the world. ভারতের সংস্কৃতি পৃথিবীতে সবচেয়ে প্রাচীন এবং একটি অনন্য সংস্কৃতি। ইউনিক শব্দের অর্থ হচ্ছে অনন্য। There is amazing cultural diversity throughout the country. সমস্ত দেশ জুড়েই রয়েছে বিস্ময়কর সাংস্কৃতিক বৈচিত্র্য বা বহুমুখিতা। অ্যামেজিং বলতে আমরা বোঝাবো বিস্ময়কর বা চমৎকার, অ্যান্ড ডাইভার্সিটি হচ্ছে বহুমুখিতা বা বৈচিত্র্যতা। দ্য সাউথ, নর্থ অ্যান্ড নর্থ ইস্ট হ্যাভ দেয়ার ওন ডিস্টিংক্ট কালচার্স। বলছে কি দক্ষিণ, উত্তর এবং উত্তর পূর্ব অংশের রয়েছে নিজস্ব আলাদা সংস্কৃতি, and almost every state has carved out its own cultural distinction, এবং প্রায় প্রতিটি রাজ্যে তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে। There is hardly any culture in the world that is as varied and unique as India. এবার বলছে পৃথিবীতে এমন দেশ খুব কমই আছে যার সংস্কৃতি ভারতের মতো এত ভ্যারাইড অর্থাৎ বৈচিত্র্যপূর্ণ অ্যান্ড ইউনিক এবং অনন্য। There are 17 major languages. ভারতের রয়েছে 17টি প্রধান ভাষা and 844 dialects. Dialects অর্থ উপভাষা। 844টি উপভাষা used by the people of India. তাহলে ভারতের মানুষ 17টি প্রধান ভাষা এবং 844টি উপভাষায় কথা বলে থাকে। ইন্ডিয়া ইজ এ টুরিস্ট ডিলাইট। ভারত হচ্ছে পর্যটকদের জন্য চরম আনন্দদায়ক একটি স্থান। The Taj Mahal, Fatehpur Sikri, the Qutub Minar and the Red Fort are a few of the many wonders which attract the people from all over the world. আমরা যে দর্শনীয় স্থানগুলোর নাম পড়লাম এগুলো সবই পৃথিবী ব্যাপী সকল দেশের মানুষকেই, সকল দেশের পর্যটকদেরকেই আকৃষ্ট করে থাকে। প্রথমে আমরা যে স্থানটার নাম পড়েছি তা তাজমহল। সবাই তাজমহলের নাম কম বেশি শুনে থাকবে এবং এই তাজমহলের নির্মাতা ছিলেন মুঘল সম্রাট শাহজাহান। ফাতেহপুর সিক্রি এটা নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট আকবর। এরপরে চলে আসি কুতুব মিনারের কথায়। কুতুব মিনারের নির্মাতা ছিলেন কুতুবউদ্দিন আইবেক এবং এটি ইটের নির্মিত সবচেয়ে উঁচু মিনার। রেড ফোর্ট হচ্ছে মুঘল সম্রাটদের বাসস্থান, মানে মুঘল সম্রাটরা এখানেই বসবাস করতেন। কাশ্মীর হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ আ প্যারাডাইজ অন আর্থ। কাশ্মীরকে বর্ণনা করা হয়ে থাকে সাধারণত ভূস্বর্গ হিসেবে, মানে পৃথিবীর ভেতরের স্বর্গ। The country of mountains, valleys, desert, rivers and lakes. Mountains হচ্ছে পর্বত, ভ্যালি হলো উপত্যকা, ডেজার্ট মরুভূমি, রিভার নদী and lake হচ্ছে হ্রদ। তাহলে ভারত হচ্ছে পাহাড়, উপত্যকা, মরুভূমি, নদী এবং হ্রদের সংমিশ্রণে তৈরি একটি দেশ। offers the richness, সেই সমৃদ্ধিকেই তুলে ধরে, of a mini world within a single country, মানে একটা দেশের মধ্যে একটা ক্ষুদ্র পৃথিবীকে তুলে ধরে এই ভারত। The Nilgiri mountains, hill stations like Ooty and Darjeeling, and the temples of South India, Ajanta and Ellora caves are the places one can explore in India. ইন্ডিয়ার ন্যাচারাল বিউটির মধ্যে আরো কিছু জায়গার কথা বলছে। দ্য নীলগিরি মাউন্টেন্স, নীলগিরির পর্বতগুলো। এছাড়া আছে হিল স্টেশন লাইক ওটি, মানে পাহাড়ি স্টেশন আছে, এর মধ্যে আছে ওটি। এছাড়া দার্জিলিং আছে টয় ট্রেন। এরপরে বলছে অজন্তা ইলোরা কেভের কথা, মানে পাহাড়ের গা খোদাই করে তৈরি কিছু গুহা, যেগুলোতে আসলে প্রাচীনকালের মানুষের স্থাপত্য কীর্তির কিছু নিদর্শন আমরা দেখতে পাই। এই ধরনের অ্যাট্রাকটিভ জায়গাগুলো কেবলমাত্র ভারতেই খুঁজে পাওয়া সম্ভব। Now it's time for some questions. Question number 1. What do you know about the population and geographical area of India? তুমি ভারতের জনসংখ্যা এবং ভৌগোলিক এলাকা সম্পর্কে কি জানো সেটা জানতে চেয়েছে। আমরা আমাদের লেসনের প্রথমেই পড়েছিলাম যে এর জনসংখ্যা কত এবং এর জিওগ্রাফি কেমন।
কোশ্চেন নাম্বার 2, when did Buddhism spread in India? ভারতে কখন বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে? বৌদ্ধ ধর্ম কখন এখানে স্প্রেড করে? কোশ্চেন নাম্বার 3, what happened to India during the Mughal Empire? যখন মুঘল সাম্রাজ্য ভারতে বিরাজমান ছিল তখন ভারতের অবস্থাটা কেমন ছিল সেটা আমাদের এই প্রশ্নে জানতে চাচ্ছে। Now our next question is, what are some of the tourist attractions in India? ভারতের পর্যটকদের আকৃষ্ট করার মতো কিছু দর্শনীয় স্থানের নাম এখানে জানতে চাওয়া হচ্ছে। আমরা অলরেডি অনেকগুলো দর্শনীয় স্থানের নাম পড়েছি এবং দেখেছিও। আশা করি সবাই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছো। এই প্রশ্নগুলো আগামী দিনের জন্য পড়া থাকলো, সবাই অবশ্যই বাড়িতে এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে ফেলবে। I hope you have enjoyed the class. এই প্যাসেজটা বুঝতে নিশ্চয়ই কারো কোনো সমস্যা নেই। যারা প্রশ্ন দিয়েছি বাসায় এগুলো করার চেষ্টা করবে। আবার ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ। গুড বাই।